সম্প্রচার। যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আজকে রাজ্য বাজেটের এমন কিছু বিষয়বস্তু লুকিয়ে আছে বা আজকে আমাদের বঙ্গ সরকার, বাংলার নতুন সরকার ঘোষণা করেছে, সেগুলো আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। শুধুমাত্র বাংলার ডেভেলপমেন্টের জন্য যে এই বাজেট ইম্পর্টেন্ট সেটা নয়, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এই বাজেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ যখন এবছর বাংলার নির্বাচনের আগে বারবার বাংলাতে আসছিলেন, তখন তারা বারবার ন্যাশনাল সিকিউরিটি এই শব্দটি ব্যবহার করছিলেন। অর্থাৎ এই শব্দটি ব্যবহার করে তারা বোঝাতে চাইছিলেন যে বাংলার সুরক্ষার জন্য এবছর সরকার পরিবর্তনটা ইম্পর্টেন্ট। ফলে রাজ্য বাজেটেও যে বাংলার সরকার পরিবর্তনের পর ন্যাশনাল সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হবে তা কিন্তু বোঝা গেছিল। এক্ষেত্রে অজিত দেওয়ালের একটি রিপোর্ট, যেটা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে, তার একটা ইনফ্লুয়েন্স এই বাজেটে কিন্তু আছে। খুব বেশি মিডিয়া এ বিষয়ে কিন্তু আলোচনা করছে না। স্বাভাবিকভাবেই এত ডিপলি এই অ্যাসপেক্ট গুলো কেউ মানুষের সামনে তুলে ধরে না, তার দায়ও নেই। আমি যেহেতু ধারাবাহিকভাবে ন্যাশনাল সিকিউরিটির ইস্যুটি আপনাদের সামনে তুলে ধরেছি, তাই আমার মনে হয়েছে এই বাজেটে এমন দুটো জিনিস আছে যা ভারতের জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ডিটেলিং একটু আলোচনা করা যাক। প্রথমত, যদি ওভারঅল সামারাইজড করেন এই বাজেটটি, তাহলে দেখবেন এখানে সংখ্যালঘু এবং মাইনরিটি অ্যাফেয়ার্স এর জন্য যে বাজেটে বরাদ্দের পরিমাণ তা এক ধাক্কায় ৬২% কমিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এখানে স্পেশালি নর্থ বেঙ্গলকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ি কেন্দ্রিক সিদ্ধান্ত। ফলে বর্তমান সময়ে শিলিগুড়ি করিডরে যেভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের পক্ষ থেকে চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, আলটিমেটলি এই বাজেট সেই চাপের পাল্টা প্রত্যাঘাত বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে। মাদ্রাসার বরাদ্দ ক্রমাগত তৃণমূল সরকার কিন্তু বাড়াতে শুরু করেছিল। আগের বছর যে বাজেট প্রকাশিত হয়েছিল সেখানে মাদ্রাসার বাজেটের বরাদ্দ ছিল ৫,৭১৩ কোটি টাকা। এই বিপুল পরিমাণে টাকা কিভাবে মাদ্রাসায় বরাদ্দ করে আমাদের যে ইসলামিস্ট ভাই বোনরা আছে তাদের উন্নতি করা যেত, সে বিষয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন সে সময় উঠেছিল। আর আজকে সেই বরাদ্দের পরিমাণ এক বছরে নতুন সরকার এসেই কমিয়ে নিয়ে এলো ২,১৬৫ কোটিতে। অর্থাৎ ক্লিয়ার কাট ৬২% এখানে ডিক্রিজ কিন্তু হয়েছে। পাশাপাশি নর্থ বেঙ্গলে বাজেট বাড়িয়ে ১,৮২১ কোটি টাকা করা হয়েছে, যেটা আগের বছর ছিল ৯২০ কোটি টাকা। অর্থাৎ শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে যে নর্থ বেঙ্গলের সাম্রাজ্য এই মানে এই বাংলাতে তৈরি হয়েছে, সেই বাংলাতে নর্থ বেঙ্গলের আলাদা গুরুত্ব যে আছে তা কিন্তু বাজেটে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এক বছরে এই বাজেটের বৃদ্ধি হয়েছে প্রায় ৯০১ কোটি টাকা এবং গ্রোথ 98%। অর্থাৎ মাদ্রাসাতে বাজেট যেখানে ৬২% কমছে, ঠিক সেখানে উত্তরবঙ্গে বাজেট বাড়ছে ৯৮% কাছাকাছি। পাশাপাশি আজকে এই বাজেটে উত্তরবঙ্গকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর আমি আপনাদের বলবো কেন এই দুই সিদ্ধান্ত ভারতের জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল এবং এর একটা জিওপলিটিক্যাল সিগনিফিকেন্সও আছে। প্রথমত, উত্তরবঙ্গের জন্য এই বাংলাতে যে ঘোষণাগুলো করা হয়েছে তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেমি কন্ডাক্টর ইউনিট দুর্গাপুরের পাশাপাশি উত্তরবঙ্গকেও কানেক্ট করবে এবং সেই সংক্রান্ত কিছু পরিকল্পনা করা হচ্ছে। উত্তরবঙ্গে হচ্ছে আইটি পার্ক, আইআইটি তৈরি হবে উত্তরবঙ্গে, আইআইএম তৈরি হবে উত্তরবঙ্গে, এমনকি এইমসও তৈরি হবে উত্তরবঙ্গে। অর্থাৎ এক ধাক্কায় উত্তরবঙ্গে একাধিক কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় বাজেট, কেন্দ্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট উত্তরবঙ্গকে কেন্দ্র করে হবে। কিছুদিন আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেছিলেন সে সময় যে বাংলার জন্য অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা অ্যালোকেশন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। আজকে এই বাজেটের পর পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেনলি এই অ্যালোকেশনটা কিন্তু উত্তরবঙ্গকে কেন্দ্র করেই হবে। অর্থাৎ বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার যখন ক্ষমতায় আসেন তখন শিলিগুড়ি করিডর বারবার আক্রমণের কেন্দ্রবিন্দুতে পড়েছে। ভারবাল আক্রমণের কথাই আমি বলছি। বারবার এই শিলিগুড়ি করিডরকে আলাদা করে দেওয়া হবে, ধর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এই ধরনের ফাঁকা আওয়াজ বাংলাদেশের পক্ষ থেকে আসতো। এর পাল্টা ভারত একাধিক সেনাঘাঁটি তৈরি করলেও এই উত্তরবঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রেজেন্স বাড়ানোটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, যে এতদিন কিন্তু করা সম্ভব হচ্ছিল না মমতা ব্যানার্জির আমলে।
আজকে যখন এই উত্তরবঙ্গে শিলিগুড়ি করিডোরের কাছে আইআইটি, এইমস কিংবা আইআইএম হবে, ফলে সরাসরি কেন্দ্রীয় সরকারের প্রেজেন্ট উত্তরবঙ্গকে কেন্দ্র করে কিন্তু বাড়বে এবং এক ধাক্কায় এই বাড়াটা কিন্তু অনেকটা ডবলের কাছাকাছি বাড়বে। কারণ এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হওয়া মানে আপনি শিলিগুড়ি করিডোরকে প্রত্যক্ষভাবে কিন্তু সিকিওর একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে তৈরি করতে পারলেন এবং এর ফলে বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেসে বাংলাদেশ যেভাবে বিমান ঘাঁটি বা র্যাডার তৈরি করছে, তার পাল্টা স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবেও এই শিলিগুড়িকে কেন্দ্র করে আপনি আপনার গুটি সাজাতে পারবেন, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি এই বাজেটে অনেকগুলো দিক আছে, আমি একটু ছুঁয়ে ছুঁয়ে আপনাদের কথা বলছি, তারপর আমি বলবো যে মাদ্রাসাকে নিয়ে এই সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী সরকার কেন নিল এবং কেন এটা ইম্পর্টেন্ট। প্রথমত, এই রাজ্য বাজেটে 1 লক্ষ নতুন চাকরির কথা বলা হয়েছে ফ্রি বাস সার্ভিস মহিলাদের জন্য এবং ডিএ বৃদ্ধি পেয়েছে 20%, অর্থাৎ আগের সঙ্গে এই ডিএ মেলালে 38% হারে ডিএ পাবেন আমাদের সরকারি কর্মচারীরা। পাশাপাশি এই বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। 1 নম্বর এখানে হচ্ছে যে রাজ্য জুড়ে নবোদয় বিদ্যালয়ের জন্য জমি অ্যালোটেড হবে। এই রাজ্যে তৈরি হচ্ছে ডিপ সি পোর্ট, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটি সেপারেট ভিডিও নিয়ে বানাবো যে কিভাবে ডিপ সি পোর্ট বাংলার অর্থনীতি এবং বাণিজ্য সম্ভাবনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তৃতীয়ত, গ্রিন ফিল্ড এয়ারপোর্ট বা এয়ারফিল্ড তৈরি হবে এই বাংলাতে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার জন্য বরাদ্দ বেড়ে হয়েছে 36,000 কোটি টাকা। পাশাপাশি পুলিশের ফোর্সের জন্য নতুন করে 20,000 চাকরি হবে এবং নতুন নিয়োগ হবে 20,000। এমএলএ ফান্ড, যে ফান্ড বাবদ আগে আমাদের এমএলএরা পেতেন 70 লক্ষ টাকা, তা বাড়িয়ে এখন করা হচ্ছে 1 কোটি টাকা। এমনকি ফ্রি বাস সার্ভিসের যে স্কিম চালু করেছে মহিলাদের জন্য নতুন সরকার, সেইখানে বরাদ্দ কিন্তু বেড়ে হয়েছে প্রায় 550 কোটি টাকা। এছাড়া গার্লস স্টুডেন্টের জন্য স্কলারশিপ কিন্তু তৈরি হয়েছে এই নতুন বাজেটে। পাশাপাশি নতুন 5টা জেলা আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট হলো কলকাতা, সুন্দরবন, আরামবাগ, বসিরহাট ও জঙ্গিপুর, যারা আমাদের প্রশাসনিক দপ্তর হিসাবেও কাজ করতে পারে। এবার মাদ্রাসার প্রসঙ্গে আসি। এই মুহূর্তে রাজ্যে রেকগনাইজড মাদ্রাসার সংখ্যা 614টি, যেখানে প্রায় 4,50,000 স্টুডেন্ট বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করেন। তৃণমূল সরকার এই মাদ্রাসা এডুকেশনের পিছনে খরচ করত 5,713 কোটি টাকা। কিন্তু এই টাকা কিভাবে খরচ হতো, কোন খাতে ব্যয় হতো এবং এর আউটকামটা কি, এ বিষয়ে সরকার কিন্তু কখনোই পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে পারেনি। যদি ইয়ার ভিত্তিক, বছর ভিত্তিক আপনারা এই অ্যালোকেশন দেখেন, তাহলে দেখবেন প্রতি বছর তৃণমূল সরকার এই অ্যালোকেশন বাড়িয়েছে। অনেকে বলতেন ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তৃণমূল সরকার এই বিপুল পরিমাণে বরাদ্দ মাদ্রাসায় করছেন। মাদ্রাসার শিক্ষা কতটা আধুনিক শিক্ষায় রূপায়ণ করা যায় সে বিষয়ে সরকার কিন্তু কোনো ধরনের পদক্ষেপ শেষ 5 বছরে নিয়েছেন বলে আমার মনে হয় না। জানিয়ে বহু বিতর্ক হয়েছে, আজকে সেই বিতর্কে ঢুকছি না। 2021-22 সালে তৃণমূল সরকার মাদ্রাসা বাজেট হিসাবে বরাদ্দ করেছিলেন 4,500 থেকে 4,700 কোটি টাকা। 2022-23 কিভাবে বাড়ছে দেখুন। 2022-23-এ এই বাজেটটা গিয়ে দাঁড়ালো 4,800 থেকে 5,000 কোটি টাকা। অর্থাৎ প্রতি বছর এই বাজেট কিন্তু 20% হারে প্রায় 20% হারে বৃদ্ধি পেতে শুরু করে। 2024-25-এ মাদ্রাসা এডুকেশনের জন্য তৃণমূল সরকার খরচ করে 5,530.65 কোটি টাকা। বিপুল পরিমাণে বাজেট কিন্তু বাড়লো 2024-25-এর দোরগোড়ায়। 2025-26-এ এই বাজেটটি গিয়ে তৃণমূল সরকার করলো 5,602.29 কোটি টাকা এবং 2026-এ সর্বশেষ যে বাজেট তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল, সেখানে মাদ্রাসা শিক্ষার জন্য বাজেট বরাদ্দ হয় 5,713.61 কোটি টাকা। এই টাকা ঠিক কোন খাতে কিভাবে খরচ হবে এবং আলটিমেটলি বিপুল পরিমাণে এই জনগণের করের টাকা মাদ্রাসা এডুকেশনে বরাদ্দ করে আলটিমেটলি আমাদের রাজ্যের কি উন্নতি হয়েছে কিংবা মাদ্রাসার এডুকেশনের কি উন্নতি হয়েছে সেই সংক্রান্ত কোনো রিপোর্ট তন্ন করেও কিন্তু আমরা খুঁজে পাইনি। কেউ যদি পান আপনি কমেন্টে জানাবেন। এবার বিষয় হলো, তৃণমূল সরকারের এই ধরনের পদক্ষেপের পর আজকে প্রথম বাজেটেই এই বিপুল পরিমাণে বরাদ্দ কমিয়ে প্রায় 62% কমিয়ে বরাদ্দটা কিন্তু 2,700 কোটি টাকার আশেপাশে নিয়ে আসা হলো। শুভেন্দু সরকারের রিপোর্ট বলছে এই বিপুল পরিমাণে টাকা
কেন বরাদ্দ করা হয়েছিল সেই সংক্রান্ত কোনো সঠিক দিশা নতুন সরকার এসে দেখতে পায়নি। পাশাপাশি আউটকাম কি পাওয়া গেছে, অর্থাৎ প্রতি বছর প্রায় 5,500 কোটি টাকা বরাদ্দ করে সরকার কিংবা আমাদের গোটা বাংলার কি উন্নতি হয়েছে সে বিষয়ে কোনো আউটকাম রিপোর্ট সরকার কিন্তু খুঁজে পায়নি। পাশাপাশি এই মুহূর্তে শুভেন্দু সরকার মনে করছে যে মাদ্রাসা এডুকেশনে গুরুত্ব না দিয়ে মডার্ন এমপ্লয়মেন্ট যেটা তৈরি করতে পারে সেই ধরনের শিক্ষাতে জোর দেওয়া উচিত। ফলে প্রথাগত বা পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে অনেক বেশি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড শিক্ষা এই মুহূর্তে বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। ফলে এইখান থেকে বাজেটটা কিন্তু কমিয়ে 2,700 কোটি টাকার আশেপাশে করা হয়েছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার একটি রিপোর্টের কথা আপনাদের আমি বলতে চাই। সেই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে 2025-এ। অজিত দোভালের আইবির পক্ষ থেকে সেই রিপোর্ট আমাদের সামনে আসে, আপনারা গুগলে গিয়ে চেক করতে পারেন। সেই অজিত দোভালের রিপোর্ট বলছিল যে মাদ্রাসাস অ্যাট মালদা, বীরভূম, সাউথ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ পোজ হাই রিস্ক সেজ আইবি। একদম কোট আনকোট এই লাইনটি আপনারা গুগলে মারুন। মাদ্রাসাস অ্যাট মালদা, বীরভূম, সাউথ চব্বিশ পরগনাস অ্যান্ড মুর্শিদাবাদ পোজ হাই রিস্ক সেজ আইবি। অর্থাৎ অজিত দোভালের দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল বীরভূম, মাদ্রাসা, সাউথ চব্বিশ পরগনা কিংবা মুর্শিদাবাদের এই যে এলাকাগুলো আছে, মালদার কিছু অংশে যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে সেগুলো জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত রিস্কি এবং অত্যন্ত ফ্র্যাজাইল একটা সিচুয়েশন তৈরি করছে। মানেটা কি? মানেটা হলো সেই আইবির গোয়েন্দা দপ্তরের সেই রিপোর্টে বলা হয়েছিল যে এই সকল জায়গায় অনেক আনরেজিস্টার্ড এবং আনরেকগনাইজড অনেক মাদ্রাসা তৈরি হয়েছে। অর্থাৎ আপনি বাড়িতে চাইলেই একটি মাদ্রাসা তৈরি করে কিছু ছোট ছোট শিশুদের শিক্ষা দান করতে শুরু করতে পারেন। সরকারের কাছে এই আনরেকগনাইজড এবং আনরেজিস্টার্ড মাদ্রাসার কোনো তথ্য আছে কিনা সেই প্রশ্ন কিন্তু স্বয়ং অজিত দোভালের পক্ষ থেকে সেদিন তোলা হয়েছিল। এবং এই রিপোর্ট মাস কয়েক আগের রিপোর্ট, এবং এই রিপোর্টের পরই আজকের এই বাজেট। সেখানে বলা হয়েছিল যে এই মাদ্রাসা যেভাবে বাড়িতে বাড়িতে গড়ে উঠছে অন্তত মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এবং সাউথ চব্বিশ পরগনা জেলায়, তার সঠিক দিশা রাজ্য সরকার দেখাতে পারেনি এবং এই মাদ্রাসাগুলোকে কিন্তু বন্ধ করতে পারেনি। এই রিপোর্ট বলছে এই ধরনের আনরেকগনাইজড এবং আনরেজিস্টার্ড মাদ্রাসাতে যেভাবে পঠন পাঠনের নাম করে ছোট ছোট শিশুদের ব্রেন ওয়াশ করা হতো, যা জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত থ্রেটফুল। অর্থাৎ সরকার রেজিস্টার্ড মাদ্রাসার সংখ্যা 614। এই 614 আনরেজিস্টার্ড মাদ্রাসার বাইরে এই পার্টিকুলার বর্ডার কেন্দ্রিক এরিয়ায় আনরেজিস্টার্ড এত মাদ্রাসা তৈরি হতে শুরু করেছিল এবং পরবর্তীকালে এরা সরকারি ফান্ড পেতে শুরু করেছিল, যা জাতীয় সুরক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছিল। এবং যেহেতু এই জেলাগুলো একদম বর্ডার কেন্দ্রিক, ফলে বাংলাদেশে জামাতের পক্ষ থেকে অনুপ্রবেশকারী ঢোকানো এবং একাধিক ক্ষেত্রে মাদ্রাসাকে কাজে লাগিয়ে আনসারুল্লাহ বাংলার বি টিম স্লিপার সেলকে অ্যাক্টিভেট করারও চেষ্টা করত, যা আইবির এই গোয়েন্দা রিপোর্টে কিন্তু আমাদের সামনে এসেছিল মাস কয়েক আগে। এবং অজিত দোভালের এই রিপোর্টের পরই মনে করা হচ্ছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পার্টিকুলারলি বাংলাকে কেন্দ্র করে ন্যাশনাল সিকিউরিটি এই ইস্যুটিকে কিন্তু সামনে আনার চেষ্টা করেছেন। এবং এই রিপোর্টের পর মাদ্রাসায় বরাদ্দ কমবে একটি প্রাথমিক আন্দাজ পাওয়া গেলেও এই বরাদ্দ যে কমিয়ে 62% কমিয়ে দেওয়া হবে তা কিন্তু আমরা অনেকেই ভাবিনি। পাশাপাশি শিলিগুড়ি করিডোরে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট নেওয়া হচ্ছে। শিলিগুড়ি করিডোরে কেন্দ্রীয় সরকারের তৎপরতা এবং প্রেজেন্স দুই কিন্তু বাড়ছে। শিলিগুড়িতে আইটি পার্ক তৈরি হচ্ছে। এই শিলিগুড়ি হলো নর্থ বেঙ্গলের সাথে সমগ্র ভারতের উত্তর ভারতের একটা কানেক্টিভিটি, প্লাস ভুটান, নেপাল, বাংলাদেশ করিডর। ফলে এখানে যখন আপনি আইআইটি তৈরি করবেন, এখানে যখন আপনি আইআইএম তৈরি করবেন, এইমস তৈরি করবেন, ফলে অটোমেটিকলি এই জায়গাগুলো সেন্ট্রাল ফোর্স দ্বারা আবৃত হবে এবং ন্যাশনাল সিকিউরিটি এই জায়গার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার ফলে এই জায়গায় ন্যাশনাল যে আমাদের গভর্নমেন্ট আছে তাদের প্রেজেন্ট এবং ইনফ্লুয়েন্স অত্যন্ত বেড়ে যাবে যখন এই জায়গায় কেন্দ্রীয় বরাদ্দ আপনি বাড়িয়ে প্রায় 98% বাড়ালেন এবং বাড়িয়ে প্রায় 1800 থেকে 2000 কোটি টাকা করলেন, যা কিন্তু বাংলা সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ একদিকে মাদ্রাসা এডুকেশনের বাজেট কমানো, অন্যদিকে শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে
নয়া পরিকল্পনা করা বাংলার সুরক্ষা শুধু নয়, জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, যা আজকের এই শুভেন্দু অধিকারীর নতুন সরকারের বাজেটে কিন্তু আমাদের সামনে চলে এসছে। আপনারা কিভাবে দেখছেন এই দুই সিদ্ধান্ত? কমেন্টে জানাবেন।